এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো ভাইয়া আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যেভাবে খাতায় লিখলে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া যায়। তো ভাইয়া এই রুলস গুলো হচ্ছে আমি আমার এসএসসি লাইফ, ইন্টার লাইফ আমি এগুলো ইউজ করতাম। তো সেইজন্য হচ্ছে দেখা যায় কলেজের পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় আ মানে এসএসসিতে, এইচএসসিতে সব জায়গায় দেখা যায় খুব ভালো মার্ক পাওয়া যেত। তো আমার গোল্ডেন এ প্লাস ছিল এসএসসিতে এবং হচ্ছে দেখা যায় অন্যান্য পাবলিক পরীক্ষাগুলো যেগুলো ছিল পিএসসি, জেএসসি সবগুলোতে হচ্ছে আমার এ প্লাস ছিল, বৃত্তি ছিল। তো ভাই আজকে আমরা ওই বিষয়গুলোই আলোচনা করব, হ্যাঁ? কিভাবে আমি আসলে লিখতাম। তো এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো দেখা যায় যে তোমাদেরও বোর্ড পরীক্ষায় ভালো নাম্বার পাবা ইনশাআল্লাহ। তো তোমাদের যেটা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে শুনতে হবে আমার কথাগুলো। শুধু এই লেখাগুলো দেখলেই বুঝবা না। আ এই লেখাগুলোর সাথে আমি আরো কিছু কথা বলব। এই কথাগুলো খুব গুরুত্বের সাথে দেখা যায় তোমাদের শুনতে হবে, হ্যাঁ? তাহলে দেখা যায় তোমরা সর্বোচ্চ নাম্বারটা পাবা। তো ১ম এ ভাইয়া যেটা আছে দেখো কি যে কত পেজ লিখবা, হ্যাঁ? এটা কিন্তু অনেক ম্যাটার করে যে কত পেজ লিখবা। একটা করে সৃজনশীল হোক, যাই হোক, রচনা হোক, যেটাই হোক না কেন। তো সেগুলো কত পেজ লিখবা এটা কিন্তু একটা ম্যাটার করে, হ্যাঁ? তোমাদের দেখা যায় যে অনেক স্যারে দেখা যায় পেজ গুনে হচ্ছে নম্বর দেয়। আবার এটা ভাবার দরকার নেই যে ইচ্ছামত যত পেজ ইচ্ছা লিখলাম, ভিতরে কোনো ইনফরমেশন নেই, কোনো বইয়ের সাথে কোনো কথার মিল নাই। এভাবে লিখলে আবার কিন্তু মার্ক পাওয়া যাবে না, হ্যাঁ? তো সবগুলো কথা শুনতে হবে। যে ১ম এ যেটা আছে কত পেজ লিখতে হবে, তোমরা ১ম এ দেখা যায় সুন্দর করে হচ্ছে মোটামুটি একটা লিখতে হবে, হ্যাঁ? যেটা করবা, তো সব ইনফরমেশন বইয়ের গুলো তো পড়বাই। দেখা যায় বাংলা, বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, আবার যেগুলো আছে সৃজনশীল টাইপের যেগুলো লেখা, হ্যাঁ? আবার রসায়নেও দেখা যায় থিওরিটিক্যাল অনেক কিছু লেখা থাকে তথ্যভিত্তিক। জীববিজ্ঞানে তো পুরো তথ্য লিখতেই হবে, হ্যাঁ? তো শর্টকাটে লেখা যাবে না। আমি যেটা করতাম দেখা যায় যে ক নম্বর যে প্রশ্নটা ওটা ১ লাইনে লিখতাম। খ নম্বরটা দেখা যায় যে তারপরে যে হাফ পেজের মতো লিখতাম। গ নম্বর প্রশ্নটা দেখা যায় ১.৫ থেকে ২ পেজ এরকম লিখতাম আরকি, হ্যাঁ? আবার ঘ নম্বর হচ্ছে ২-৩ পেজ লিখতাম মোটামুটি। তো তোমাদেরকেও সেভাবেই লিখতে হবে। দরকার হলে আরো বেশি লিখতে হবে। মূলত তোমাদের সংক্ষেপে লেখা যাবে না। খুব বিস্তারিতভাবে বর্ণনামূলকভাবে লিখতে হবে। যেগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আরকি থাকে। এরপর যেটা হচ্ছে ২ নম্বর যে টপিক আন্ডারলাইন করা, হ্যাঁ? তো তোমরা ঘ নম্বরে বিভিন্ন টপিক দিবা। দেখা যায় যে রসায়নের ক্ষেত্রে বিভিন্ন যে বিষয়গুলো আছে অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে, উম বিভিন্ন সৃজনশীলের সময় অথবা খ নম্বরের সময় যে বিভিন্ন টপিক যখন উল্লেখ করবা, তো তখন তোমরা একটু আন্ডারলাইন করার চেষ্টা করবে, হ্যাঁ? আন্ডারলাইন করলে দেখা যায় মার্ক ভালো পাওয়া যাবে। অথবা রচনার সময় উপসংহার, ভূমিকা ইত্যাদি লেখার সময় ওগুলোর নিচে আন্ডারলাইন করবে। সুন্দর করে আন্ডারলাইন করলে দেখা যায় স্যারের হচ্ছে দৃষ্টি আকর্ষণ ভালো পাবে। আর পরে যেটা আছে ৩ নাম্বারে দেখো যে নো কাটাকাটি, ১ লাইনে কাটা। মানে হচ্ছে যত সম্ভব কম কাটতে হবে, হ্যাঁ? তোমাদেরকে হচ্ছে কাটাকাটি করা যাবে না। অনেকে আছে কি করে? দেখা যায় যে একটা ভুল হইছে, এটার জন্য হেজিটেশন ফিল করে এবং হচ্ছে দেখা যায় একদম কুচু করে কাটে। মানে একদম কেটে একদম ওটা কালো করে রাখে। তো এরকম তো করা যাবেই না। কাটাকাটি যত সম্ভব কম করা লাগবে। আর যদি ভুল হয়েও যায় ওটা আবার ওই অবস্থায় রাখা যাবে না। তখন এটা আবার নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। তো তাহলে তোমাদের কি করতে হবে? যেটা মানে একান্তই ভুল হইছে সেটা কি ১ লাইনে কাটতে হবে। হ্যাঁ? এরপরে আছে কি ভাগ করে লেখা অথবা প্যারা করে লেখা। দেখো ভাইয়া প্যারাগ্রাফ ছাড়া আর বাকি যত কিছু আছে তোমাদের প্যারা করে লিখতে হবে। যেমন সৃজনশীলের ক্ষেত্রে যেটা ক নম্বর ওটা তো ১ লাইনে লিখবাই। আর খ নম্বর কি? খ নম্বরের ক্ষেত্রে দেখা যায় ১ম এ একটু লিখবা ১ লাইনে, হ্যাঁ? ১ লাইন ১.৫ লাইনে লিখবা। লেখার পর একটু ফাঁক রেখে একটু প্যারা করে পরে হচ্ছে আরো কয়েক লাইন লিখবা। আবার গ নম্বরের ক্ষেত্রে দেখা যায় ৩ টা প্যারা করতে হবে। ১ম এ একটু জ্ঞানমূলকের মতো লিখতে হবে। এরপর হচ্ছে দেখা যায় যে আরো ৩, ৪, ৫ লাইনের একটা প্যারা করতে হবে। আবার শেষের দিকে বড় করে লিখতে হবে, হ্যাঁ? ঘ নম্বর ক্ষেত্রে এরকম ৪ টা প্যারা করতে পারো। আবার হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে তো প্যারা করা যাবেই না ইংরেজির। মানে এক প্যারাই লিখতে হবে। তবে রচনার ক্ষেত্রে উম মোটামুটি অনেকগুলো প্যারা করে লিখতে হবে সব টপিক অনুসারে, হ্যাঁ? তাহলে এটা তো গেলই। এরপর দেখো কি আছে যে ইংলিশের ক্ষেত্রে গ্রামার ভুল না করা, প্লাস বানান ভুল না করা, রুলস মেইনটেইন করতে হবে, হ্যাঁ? ইংলিশের ক্ষেত্রে কি করবা? ইংরেজি স্যাররা কিন্তু হচ্ছে মোটামুটি খুবই হচ্ছে একটু রাগী টাইপ থাকে। তো তারা বসেই থাকে মূলত কি গ্রামার কোনো ভুল করছো কিনা, কোনো স্পেলিং ভুল করছো কিনা বা যেগুলো লিখছো কোয়েশ্চেন অ্যান্সার লিখছো বা হচ্ছে যেগুলো রিটেন পার্ট আছে সেগুলোর মধ্যে হচ্ছে বানান বা হচ্ছে গ্রামাটিক্যাল যেগুলো ভুল-টুল থাকে কিনা, মানে ওগুলাই দেখার জন্য মূলত তারা ওগুলো দেখেই মার্ক দিয়ে থাকে, হ্যাঁ? তো তোমাদেরকে ওইদিকে ফোকাস রাখতে হবে। আর যে রুলস মেইনটেইন করে দেখা যায় প্যারাগ্রাফ তো না যেমন অ্যাপ্লিকেশন ১ পেজে লিখতে হবে। এরকম আবার ইমেইল এর ক্ষেত্রে যেগুলো রুলস-টুলস গুলো থাকে। তো এই সবগুলো রুলস তোমাদের হচ্ছে মেইনটেইন করতে হবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এগুলো রুলস অনেক কিছু শিখাবো। তো তোমরা হচ্ছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেক ইনফরমেশন পাবা তোমরা এই চ্যানেল থেকে, হ্যাঁ? তো তারপরে দেখো কি আছে এরপরে এক্সট্রা ইনফরমেশন এড করা। তো ভাইয়া তোমরা দেখো যে সৃজনশীল যে লিখবা এখানে তো অনেকেই সবাই সবার মতো গতানুগতিকভাবে লিখবে। তো তোমরা কি করবা? একটু এক্সট্রা ইনফরমেশন লেখার চেষ্টা করবে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি এখানে মূলত আর্টস, কমার্স, সায়েন্স সবার ক্ষেত্রেই বলতেছি এই কথাগুলো। সায়েন্সের যারা আছে যেমন ফিজিক্সের ক্ষেত্রে গ্রাফ-ট্রাফ একটু যুক্ত করে দিবা। আবার রসায়নের ক্ষেত্রে যে ডায়াগ্রাম গুলো আছে এগুলো একটু যোগ করে দিতে পারো সৃজনশীলের সাথে। তখন দেখা যায় স্যারের একটা এক্সট্রা নজরে মানে একটু অতিরিক্তভাবে যত্ন সহকারে তোমার খাতাটা দেখবে। বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন ড্রইং যেগুলো আছে একটু এড করবা। গাইডে অনেক সময় ড্রইং নাও দেওয়া থাকতে পারে। তোমরা বই থেকে ড্রইং গুলো একটু এড করে দিবা। তো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে দেখা যায় যেভাবে বললাম, এগুলো এড করবা। তাহলে দেখা যায় একটা স্যার হচ্ছে একটা ভালো তোমার পজিটিভ মাইন্ড নিয়ে তোমার হচ্ছে খাতাটা দেখবে। হ্যাঁ? এরপরে দেখো বইয়ের মতো লেখা বা গাইডের মতো লেখা। দেখো ভাইয়া তো এখানে হচ্ছে সবাই হচ্ছে দেখা যায় বানায় লিখতে যাবে। সৃজনশীল বা হচ্ছে অন্যান্য যেগুলো আছে প্যারাগ্রাফ বা যাই হোক। তো তোমাদের গতানুগতিকভাবে লেখা যাবে না। গতানুগতিক বলতে হচ্ছে যেমন যেন তেনভাবে লেখা যাবে না। বইয়ে যেরকম আছে অথবা বিভিন্ন গাইড পড়বা। অনেকে বলবে যে গাইডের বিরোধী। হ্যাঁ? গাইড পড়া যাবে না এই সেই। আসলে এরকম করে ভালো রেজাল্ট করা সম্ভব না। তোমাকে সবকিছুই পড়তে হবে। বইও পড়তে হবে, গাইডও পড়তে হবে। সবকিছুই পড়তে হবে। তো তোমরা গাইডে যেরকম করে মূলত ফরমেট গুলো আছে
একদম হুবহু গাইডের মতো করেই লেখা লাগবে না। কিন্তু হচ্ছে গাইডে যেরকম ফরম্যাটে লেখা থাকে বিভিন্ন প্যারাগ্রাফগুলা হচ্ছে, আবার হচ্ছে রিটেনের যত কিছু আছে। তো তোমরা ওই ফরম্যাটে বা ওই কথাগুলোই সুন্দর করে লিখবা, হ্যাঁ? মানে নিজে বানায়, বানায় লিখতে গিয়ে আবার হচ্ছে আজে-বাজে কথা লেখার দরকার নেই, হ্যাঁ? তারপর সৃজনশীল লেখার রুলস মেইনটেইন করা। আমি আগেই বলছি সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বারটা কিভাবে লিখবা? ১ লাইনে লেখার চেষ্টা করবা। খ নাম্বারটা কি? একটু ২ টা প্যাসেজে লেখার চেষ্টা করবা। মানে ১ম এ ১ লাইনে একটা জ্ঞানমূলক দিয়ে দিবা খ নাম্বারে। আবার হচ্ছে দেখা যায় নিচে হচ্ছে একটু প্যাসেজ আকারে লিখলা। গ নম্বরের ক্ষেত্রে দেখা যায় ৩ টা প্যারায় লিখবা, ঘ নম্বরের ক্ষেত্রে ৪ টা প্যারায় লিখবা। মানে সবগুলো কথা যেন সুন্দর থাকে, হ্যাঁ? তো এই বিষয়গুলো যদি ফলো করো দেখা যায় তোমরা সর্বোচ্চ নম্বরটাই পাবা, হ্যাঁ? স্যাররা সবসময় এই বিষয়গুলোই হচ্ছে খেয়ালে রাখার চেষ্টা করে। দেখা যায় দেখার চেষ্টা করে। তো আমি এই বিষয়গুলো মেইনটেইন করছিলাম। এইজন্য হচ্ছে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হইছে সব পরীক্ষায়। তো তোমরা এগুলো ফলো করতে পারো, হ্যাঁ? এরপরে দেখা যায় আমরা বিভিন্ন বাংলায়, ইংরেজিতে অথবা ফিজিক্স, কেমিস্ট্রিতে কিভাবে প্লাস পাওয়া যায় এই বিষয়ের উপর আমরা ভিডিও দিব, ক্যালকুলেটর হ্যাকস দিব, শর্টকাট ট্রিকস দিব অথবা আরো অন্যান্য ইনফরমেশন থাকবে। তো তোমরা চাইলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর হচ্ছে তোমাদের কোনো মতামত থাকলে বা কোনো কিছুর উপর যদি ভিডিও চাও বা ক্লাস চাও তাহলে তোমরা হচ্ছে বলতে পারো, হ্যাঁ? আমি ক্লাসও নিবো। এরকম গাইডলাইনমূলক ভিডিও থাকবে ছোটখাটো, হ্যাঁ? ওকে, আশা করি তোমরা এগুলো ফলো করার চেষ্টা করবা। তো আজকে এ পর্যন্ত, হ্যাঁ? আল্লাহ হাফেজ।